টিপকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মেহেক। আর টিপের বোনরা সবাই মিলে গান গাইতে থাকে আর মেহেকও। ওইদিকে গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপরেই টিপ নিজেকে দেখে নিজেই খুব খুশি হয়ে যায়। আর ওইদিকে সবাই টিপকে সাজায় আর গান গায়, খুব আনন্দ করতে থাকে। তখনই গীতা লুকিয়ে লুকিয়ে দেখে, ওইদিকে দেখা যাবে কাব্যিয়া গাড়ি থেকে নামে। তখনই দুইজন গুন্ডা এসে কাব্যিয়াকে ধাওয়া করতে থাকে। তখন তো কাবিয়া গুন্ডাদের ভয়ে দৌড়তে থাকে। আর এদিকে দেখা যাবে গীতা গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপকে দেখতে থাকে। ওইদিকে টিপকে নিয়ে সবাই খুব আনন্দ করে, হাসি আনন্দে মেতে ওঠে। এদিকে দেখা যাবে কাবিয়াকে গুন্ডারা ধরে ফেলে। তখনই দুইজন বন্দুক নিয়ে কাবিয়াকে মারতে যায়। তখন কাবিয়া বলে, আমাকে মেরো না প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করছি, মেরো না। তখনই কাবিয়া চোখ খুলে দেখে কেউ নেই। তখন কাবিয়া বলে, কোথায় গেল ওরা, কোথায় গেল? তখনই কাবিয়ার ফোনে একটা মেসেজ আসে। তখন কাবিয়া বলে, ফোনে মেসেজ? তখনই কাবিয়া মেসেজটা পড়ে পুরো চমকে যায়। তখনই সেখানে লেখা ছিল, মৃত্যুর ভয় কেমন, এবার বুঝতে পেরেছো তো? তখনই কাবিয়া বলে, তার মানে আমাকে কেউ মারতে আসেনি, আমাকে ভয় দেখাতে এসেছিল। কিন্তু কেন? কে? কে আছে এই সবকিছুর পিছনে? কে আছে? এই বলে কাবিয়া কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে পলয় বাড়িতে আসে। তখনই দেখা যাবে এলিনা বলে, ছোটকা সব ঠিক আছে তো? তখনই রাকা বলে, দাদার সঙ্গে দেখা হলো? তখন পলয় বলে, হ্যাঁ। দাদাও না সবকিছু শুনে পুরো হতভম্ব হয়ে গেছে। এটা কি করে হতে পারে, কিছুই তো দাদা বুঝতে পারছে না। কিন্তু একটা একটা ধাঁধার মতো গোলক ধাঁধাতে যেন আটকে গেছি। কিন্তু জানো তো, কাবিয়া কাবিয়া নাকি থানায় গেছিল অ্যাফেয়ার করতে, ওকে নাকি কেউ মারার চেষ্টা করছে। তখন রাকা বলে, সত্যি এটা একটা ধাঁধার মতো চলছে। ওইদিকে দেখা যাবে টিপকে সবাই নিয়ে হাসাহাসি করছে, মজা করছে, আনন্দ করছে। তখনই বর চলে আসলেই সবাই বেরিয়ে আসে আর বলে, বর চলে এসেছে। তারপরে প্রিয়ঙ্বদা বলে, বরণডালাটা কোথায়, নিয়ে এসো। তারপরে বরণডালা নিয়ে আসলেই প্রিয়ঙ্বদা বলে, ওই মেয়েটা কোথায়? তখন মোহিনী বলে, ওই মেয়েটা ওই মেয়েটা তো এখানে নেই। তখন প্রিয়ঙ্বদা বলে, তাহলে কোথায় চলে গেল মেয়েটা? তখন তো বললো হলুদ আনতে গিয়েছে, কিন্তু এখন এখন কোথায় গেল? তখন স্ত্রী বলে, ওই মেয়েটা একটা বাটপার, তুমি দেখবে ওই মেয়েটার জন্য তোমাকে বিপদে পড়তে হবে, বুঝতে পেরেছো? ওই মেয়েটা না মোটেও সুবিধা নয়। তখন এই কথাগুলো শুনে প্রিয়ঙ্বদা অবাক হয়। তখনই প্রিয়ঙ্বদা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো, ছেলেকে বরণ করতে হবে তো, চলো। এই বলেই সবাই মিলে বরণ করতে চলে যায়। ওইদিকে স্ত্রী বলে, তুমি তো আবার নিজের জামাইকে আগে দেখোনি। এদিকে তখনই মেহেককে ফোন করে ছোটকা। ওইদিকে দেখা যাবে বর বেশে সেখানে হাজির হয় স্বস্তিক, যাকে দেখে খুশি হয়ে যায় প্রিয়ঙ্বদা। তারপরে প্রিয়ঙ্বদা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন স্বস্তিক এগিয়ে আসলেই প্রিয়ঙ্বদা স্বস্তিককে বরণ করতে থাকে। ওইদিকে মেহেককে পলয় ফোন করে আর ফোন করেই বলে, মেহেক তুই কি একটু বাড়িতে আসতে পারবি? তখন মেহেক বলে, না ছোটকা, আমি তো এখন বাড়িতে আসতে পারবো না, এখানে তো বরণ করা হচ্ছে, আমাকেও বরণ করতে হবে, আমি কি করে বাড়িতে আসবো বলো তো? আমি যেতে পারবো না এখন। তখন পলয় বলে, তোকে একটু দরকার, তো চলে আয় না মেহেক। তখন মেহেক বলে, না ছোটকা, আমি এখন আসতে পারবো না। এই বলে মেহেক ফোনটা রেখে দেয়। তখন পলয় বলে, যা, ফোনটা রেখে দিল। ওইদিকে স্ত্রী বরণ করছে স্বস্তিককে। ঠিক তখনই মেহেক সেখানে এসে দাঁড়ায়। তখন তো মেহেক স্বস্তিককে দেখে পুরো থমকে যায়, যেন ও ভূত দেখার মতো তাকিয়ে থাকে স্বস্তিকের দিকে, অবাক হয়ে যায়। তারপর প্রিয়ঙ্বদা বলে, নাও বরণ করো। তখন মেহেকের হাতে বরণ ডালাটা দিতেই বরণ ডালাটা নিচে পড়ে যায়। তখন তো মেহেক চমকে যায়। এদিকে সবাই সবাই প্রচন্ড রেগে যায়। তখন প্রিয়ঙ্বদা বলে, বরণ ডালাটা ফেলে দিলে, কি করলে তুমি এটা? তখন সুমনা বলে, কি করলে, তুমি শুনতে পাচ্ছ না কি বলছে মা? কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি বরণ ডালাটা ধরতে পারলে না, এভাবে ফেলে দিলে? তখন স্ত্রী বলে, এত বড় একটা মেয়ে অথচ বরণ ডালাটা ধরে রাখতে পারলে না, তাও তো তুমি বিবাহিত, তাহলে বরণ ডালাটা এভাবে ফেলে দিলে কেন? তখনই স্বস্তিক বলে ওঠে, থাক না, উনি হয়তোবা ধরতে পারেনি, পড়ে গেছে, থাক, বকা দেওয়ার কোনো দরকার নেই। তখন তো এই কথা শুনে প্রিয়ঙ্বদা খুশি হয়। তারপরে সবাই মিলে স্বস্তিকে নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে মেহেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কি করে সম্ভব হলো। তখনই মেহেক সঙ্গে সঙ্গে ফোন করে রাকাকে আর ফোন করে বলে, কাকিমণি, আমি ছোটদাকে দেখলাম। তখনই রাকা বলে, কি বলছো তুমি? স্বস্তিককে? স্বস্তিককে তুমি কোথায় দেখলে? তখনই মেহেক বলে, হ্যাঁ, এখানে যে খুড়শাশুড়ি বাড়িতে এসেছি সেখানে দেখেছি। তখন রাকা পলয়কে বলে, শুনেছো তুমি, মেহেক নাকি স্বস্তিককে দেখেছে। তখনই পলয় বলে, কি বলছো তুমি, স্বস্তিককে দেখেছে মানে?
তখন পলয় ফোনটা নিয়ে বলে, মেহেক কি বলছিস তুই? তখন মেহেক বলে, হ্যাঁ ছোটকা, এখানে এখানে বর বেশে ছোটদা দাঁড়িয়ে আছে, তাকে বরণ করা হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, আমি না নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তখন পলয় বলে, এটা কি করে সম্ভব হতে পারে? দুটো গুলি খেয়েও একটা মানুষ কি করে বেঁচে থাকতে পারে মেহেক? তখন মেহেক বলে, জানি না আমি ছোটকা, আমার চোখের সামনে আমি দেখছি, আমি আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তখনই মেহেক ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে টিপকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। টিপ পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে। তারপরেই সুমনা ওরা সবাই মিলে গুনতে থাকে আর বলে, এই দিদিকে ঘুরাও, ঘুরাও। তখন টিপকে স্বস্তিকের চারপাশে ঘোরাতে থাকে সবাই। এদিকে সুমনারা সবাই মিলে গুনতে থাকে। তখনই মেহেক মনে মনে বলে, না না, ছোটদা এখানে বর বেশে আরেকজনকে বিয়ে করছে, আমার ছোটদা তো বিবাহিত, কি করব এখন আমি, কি করব? তখন এই কথাগুলো ভাবতে থাকে মেহেক আর বলে, না না, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে মেহেক সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসে। সরে এসেই তারপরেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রিসিভ করলে মেহেক বলে, পাপা, তুমি শুনেছো? তখন অগ্নিজিৎ বলে, হ্যাঁ আমি শুনেছি তো, কিন্তু মেহেক, এটা কি করে সম্ভব? তুমি মনে হয় ভুল দেখছো। তখন মেহেক বলে, না বাবা, আমি ভুল দেখছি না, এখানে আমার চোখের সামনে বিয়ের মণ্ডপে আমার ছোটদা, সে অন্য কাউকে বিয়ে করছে, আমি না বুঝতে পারছি না কি করে সম্ভব হলো এটা। তখনই অগ্নিজিৎ বলে, কিন্তু এটা কি করে হতে পারে মেহেক? আমার মনে হচ্ছে তুমি ভুল করছো, কারণ তোমার ছোটদা দুটো গুলি খেয়েও সে কি করে বেঁচে থাকতে পারে? গুলি খেয়ে মানুষ এভাবে বেঁচে থাকতে পারে না। আর একটা গুলি খাওয়া মানুষ আবার বিয়ে করতে চলে গেছে গীতাকে রেখে, না না, এটা হতে পারে না। তখনই অঙ্কিত সেখানে চলে আসে। এসেই স্বস্তিককে দেখে অঙ্কিত হা করে তাকিয়ে থাকে। তখন মেহেক বলে, পাপা বিশ্বাস করো, আমি দেখেছি, আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। তারপরে মেহেক ছবি তোলে স্বস্তিকের। ছবি তুলে সঙ্গে সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিকে পাঠায়। ওইদিকে এলিন বলে, আচ্ছা কাকুমণি, তোমার কি মনে হচ্ছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছে, কি বলছে মেহেক? আমার মনে হচ্ছে স্বস্তিকের মতো দেখতে অন্য কেউ হতে পারে। ওইদিকে মেহেক সঙ্গে সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিকে ছবি পাঠায়। তখনই পলয় বলে, দাদা, তুমি মনে হয় ঠিকই বলেছো, এটা অন্য কেউ হতে পারে। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি নিজের ফোনে স্বস্তিকের ছবিটা দেখে পুরো হা করে তাকিয়ে থাকে। ওইদিকে পলয়ও হা হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো আমাদের স্বস্তিক। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ তাই তো, এটা তো স্বস্তিক, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? একটা মানুষ দুটো গুলি খেয়ে এটা কি করে হতে পারে? না না। তখনই পলয় বলে, সেটাই তো, আবার কি না, গীতাকে গীতাকে ভুলে অন্য একটা মেয়েকে, না এটা হতে পারে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মনে হচ্ছে স্বস্তিকের মতো দেখতে অন্য কেউ। তখন পলয় বলে, হ্যাঁ দাদা, হতে পারে, কিন্তু যাবে তো ওখানে তুমি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি যাব। তখনই এলিন আর ওদেরকে বললে ওরা বলে, আমাদেরও মনে হয় এটা অন্য কেউ। তখনই মেহেক আবারও অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ দেখলাম তো ছবি, কিন্তু মেহেক, আমার মনে হচ্ছে এটা অন্য কেউ। তখন মেহেক বলে, না পাপা, এটা এটা ছোটদাই, আমি তো চোখের সামনে দেখছি, তোমরা আসবে তো, প্লিজ তোমরা কিছু একটা করো। ওইদিকে দেখা যাবে টিপ পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে। তখন সুমনা বলে, কিরে, পান পাতাটা সরা। তখনই টিপ আস্তে আস্তে পান পাতাটা সরায়। ওইদিকে স্বস্তিক টিপের দিকে তাকিয়ে থাকে আর টিপ স্বস্তিকের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ওইদিকে মেহেক বলে, পাপা তুমি তাড়াতাড়ি এসো, আমার না কিছু ভালো লাগছে না। তখনই দেখা যাবে পলয়, অগ্নিজিৎ মুখার্জি সহ সবাই সবাই টিপদের বাড়িতে আসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।